আজ আমাদের সরকারের 180 দিন আমরা পূর্ণ করলাম এবং আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা এই বিষয়ে আয়োজন করে জাতিকে অবহিত করেছি যে আমরা কি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কি ঘোষণা করেছিলাম, 180 দিনে কতটুকু করতে পেরেছি এবং এটা বলার মধ্যে দিয়ে আমরা একটা জবাবদিহিতার সংস্কৃতিকেও আমরা চর্চা করেছি। আজকের প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটের প্রধান চরিত্রে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা নিয়ে আমাদের আলাপ করতে হয়, তখনই আমরা কিন্তু ফিরে যাই এই শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং শহীদ জিয়া রহমানের দল কোথায় পেল। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক রাজনৈতিক দল এসেছে এবং প্রায় সবগুলি দলকে যদি আমরা মতাদর্শের ভিত্তিতে ভাগ করি, মোটা দাগে আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দর্শনকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তৎকালীন সময়কার আওয়ামী লীগ এবং 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি পরিচয়টাকে বড় করে তুলে ধরেছেন, কিন্তু সীমানা নির্ধারণ করেছেন 56,000 বর্গ মাইলের পূর্ব পাকিস্তান। 56,000 বর্গ মাইলের পূর্ব পাকিস্তানের সীমানার মধ্যে বাঙালি ছাড়াও অনেক অবাঙালি থাকে। ঠিক 1947 সনেও মুসলমানদের জন্য আবাসিক রাষ্ট্রভূমি দরকার, কিন্তু অন্য মুসলিমরা কিভাবে এখানে সমান মর্যাদা অধিকার পাবে এ কথা কিন্তু মুসলিম লীগ বলতে পারে নাই। 47 সনের পাকিস্তান গঠন প্রক্রিয়াতে মুসলিম লীগের এই ভুল উত্তরাধিকার সূত্রেই কিন্তু আমরা খেয়াল করলাম 69-70-এর নির্বাচনে স্বায়ত্তশাসনের কথা বলা আওয়ামী লীগের মধ্যেও আমরা উপস্থাপন করলাম, যে কারণে প্রথম পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদের নেতা শেখ মুজিবুর রহমান বললেন, তোরা সব বাঙালি হয়ে যা। এ কথা কিন্তু বলেন নাই 56,000 বর্গ মাইলের অবাঙালি অধ্যুষিত এলাকা আমরা নিজেরা রাখতে চাই না। কিন্তু এই অস্পষ্টতা সহ যখন কোনো সরকার প্রধান, যখন কোনো রাষ্ট্রনায়ক, যখন কোনো সংসদ নেতা কথা বলেন, তখন সঙ্গত কারণেই কিন্তু কথা বলার একটা উস্কানি তৈরি হয় যে অবাঙালি অধ্যুষিত এলাকা কি তাহলে আপনি দাবি করছেন না। আমি আশা করি আমার কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং সেদিন থেকেই কিন্তু পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। দুর্ভাগ্যক্রমে সেই দিনকার অদূরদর্শী এই রাজনীতি, তার খেসারত এবং সংখ্যাগরিষ্ঠের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি না। 70-এর পার্লামেন্ট সেই দিন কেবলমাত্র এই বৈষম্যের কথা বলা হলো। বাংলাদেশের প্রথম পার্লামেন্টে তোরা বাঙালি হয়ে যায় কথা বলার মধ্য দিয়ে কিন্তু সংখ্যাগরিষ্ঠের কথা বলা হলো, কিন্তু 56,000 বর্গ মাইলে তো সংখ্যা লঘিষ্ঠরাও থাকেন। তাহলে গণতন্ত্রের সংস্কৃতির সঙ্গে সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতির যে একটা পার্থক্য আছে, এই পার্থক্য সাধারণ নেতা কর্মীর আমরা না বুঝলেও কিছু যায় আসে না। কিন্তু যদি সংসদ নেতা না বোঝেন, যদি রাষ্ট্রপ্রধান না বোঝেন, সরকার প্রধান যদি না বোঝেন, যাদের ছবিকে ঘিরে দেশে উথাল পাতাল হয় তারা যদি না বোঝেন, তাহলে তার কি খেসারত দিতে হয় তা আমরা এখনো পার্বত্য চট্টগ্রামের মাটিতে কান পাতলে টের পাই। দুর্ভাগ্য হচ্ছে এই যে অপরের সৃষ্টি করা রাজনৈতিক এই নৈরাজ্য এবং অদূরদর্শিতার সমস্ত জঞ্জাল দূর করার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে আমাদের শহীদ জিয়াউর রহমানকে। এবং এভাবেই মুসলিম অমুসলিম, বাঙালি অবাঙালির পরিচয়ের যে রক্তাক্ত ইতিহাস এবং ঐতিহ্য, তার প্রেক্ষাপটেই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কাঠামোবদ্ধ করেছেন। ধর্ম এবং নৃতাত্ত্বিক পরিচয়ের বদলে নাগরিক পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে তিনি প্রবর্তন করেছেন এবং আজও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের এই জাতীয় পরিচয় হচ্ছে আমাদের একমাত্র সমাধান, আমাদের একমাত্র পরিচয় এবং আমাদের একমাত্র সংহতি। বিশেষ করে আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর এ ব্যাপারে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক অবদানের প্রভাব হাজার বছর থাকবে। এই ভূখণ্ড যতদিন থাকবে ততদিন তার প্রভাব থাকবে। যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে শিরোনাম এবং সেই শিরোনামের ধারাবাহিকতাতেই যে আজকের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সরকার গঠন করার সকল অন্তর্নিহিত শক্তির মূল কারণ এবং সেটারই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আমি নিশ্চিত, বইটা আমি নাড়াচাড়া করেছি, পুরোটা আমি বলিনি, আমি নিশ্চিত উনি বইয়ের সমস্ত থিমকে এই ক্রোনোলজির উপরে দাঁড় করিয়েছেন। বাংলাদেশি জাতীয়তাবাদকে যত বেশি পরিষ্কার বোঝা যাবে, তত পরিষ্কারভাবে বোঝা যাবে 1971-এর 25শে মার্চ
রাত 2টার সময় যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্বরা পলায়নে ব্যস্ত, তখন যার মধ্যে সুপ্ত থাকে বাংলাদেশী চেতনা, সেই মেজর জিয়াই কেবলমাত্র বলতে পারেন পলায়ন নয়, আমাকে আমার দেশেই থাকতে হবে এবং যুদ্ধ যেহেতু অনিবার্য, অতএব জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করতে হবে। সো আই মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, আই রিভোল্ট। এই কথা আসে কোত্থেকে? কোন নেতা তো শিখিয়ে দেন নাই, কোন নেতা কোনো চিরকুট দিয়ে কাউকে বলে যান নাই, কোন নেতা তো যোগাযোগ করেন নাই। সে কাহিনী তো আমরা একটি জাতির জন্ম এই প্রবন্ধে শহীদ জিয়াউর রহমানের নিজের লেখার মধ্যেই পেয়েছি, এবং সেই লেখা 1972-এ দৈনিক বাংলায় ছাপা হয়েছে, 1974-এ দৈনিক বিচিত্রায় ছাপা হয়েছে। নিশ্চয়ই জীবিত শেখ মুজিবুর রহমান শহীদ জিয়াউর রহমানের এই প্রবন্ধ পাঠ করেছেন, নিশ্চয়ই আওয়ামী লীগের তৎকালীন নীতি নির্ধারকরা সবাই পাঠ করেছেন, এবং তারা পাঠ করার পরেও যেহেতু এই মুহূর্ত পর্যন্ত নির্বিকার আছেন, অতএব আমরা ধরে নেব শহীদ জিয়ার যে প্রবন্ধ একটি জাতির জন্ম, সেই জাতির জন্মের মধ্যে বিবৃত ইতিহাসই হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস। সেই দিন রাজনৈতিক নেতৃত্বের এই ব্যর্থতার পর থেকে যুদ্ধের অনিবার্যতাকে রাজনীতিবিহীন ভাবে হলো সামরিক কর্মকর্তারা যে যুদ্ধের মধ্য দিয়ে জাতির পরিণতি নির্ধারণ করলেন, সেই পথ ধরেই কিন্তু 1971-এর 4 এপ্রিল তেলিয়াপাড়াতে জাতি, দেশ এবং প্রবাসী সরকার গঠন করার আগেই সামরিক বাহিনী গঠিত হয়েছে। ইতিহাস তাও তো কেউ অস্বীকার করে নাই, প্রবাসী সরকার তো অস্বীকার করে নাই, আওয়ামী লীগের একটা বুদ্ধিজীবী তো অস্বীকার করে নাই। পরবর্তীকালে 10 এপ্রিল প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যখন প্রথম রেডিওতে তার ভাষণ দিলেন, তখনও এই মেজর জিয়ার নেতৃত্বে চলমান যুদ্ধকে প্রশংসা করার মধ্য দিয়েই তিনি তার বক্তৃতা শুরু করলেন। এবং প্রবাসী সরকার জন্মের সময় শহীদ জিয়ার এই বীর দায়িত্ব যুদ্ধের ঘোষণা এবং তেলিয়াপাড়ার গঠিত সামরিক বাহিনীকে গ্রহণ করার মধ্য দিয়ে এই জাতির ইতিহাসে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক নেতৃত্ববিহীন আওয়ামী লীগের দিক নির্দেশনাবিহীন সেই পরিস্থিতির আলোকে এই যে করণীয়গুলি সেদিন জেনারেল মেজর জিয়ার নেতৃত্বে সামরিক বাহিনীর অন্যান্য নেতৃবৃন্দরা মিলে করলেন, এটাই যে জাতির যাত্রা বিন্দু তা কিন্তু প্রমাণিত হয়েছে। 1972-এর 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরলেন। 1975-এর 15 আগস্ট তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী খন্দকার মোস্তাকের নেতৃত্বে ষড়যন্ত্রের প্রেক্ষিতে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, এবং যেই মন্ত্রিসভা বহাল থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন, সেই মন্ত্রিসভায় তার রক্তের উপরে আবার খন্দকার মোস্তাকের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করলেন। এগুলো তো আমাদের বানানো কথা না, ইতিহাসের পাতায় পাতায় এই ছবি আছে, চিত্র আছে। মরহুম শেখ মুজিবুর রহমানের নিয়োগ করা প্রধান বিচারপতি সায়েম সাহেব সেই দিন বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেছেন, এবং সেই সামরিক শাসন বহাল রয়েছে যতক্ষণ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক প্রক্রিয়া শুরু না করেছেন ততক্ষণ পর্যন্ত। অতএব 70-এর নির্বাচনে যেই গণতন্ত্রের সুফল ভোগ করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই আওয়ামী লীগ 74-এর 4র্থ সংশোধনী করে একদলীয় শাসন জারি করে বহুদলীয় গণতন্ত্র এবং সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষাকে কবর দিয়েছিল। সেই আওয়ামী লীগ শেখ মুজিবকে হত্যা করার দায়িত্ব নিয়েছিল আভ্যন্তরীণ কোন্দলের মধ্য দিয়ে। সেই আওয়ামী লীগের মনোনীত প্রধান বিচারপতি বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেছে। এই রাজনৈতিক নৈরাজ্য, ধ্বংসস্তূপ, স্বাধীনতা যুদ্ধের শুরুর সময়ে যেমন দিক নির্দেশনাবিহীন থাকার কারণে মেজর জিয়াকে দায়িত্ব নিতে হয়েছে, এবং পরবর্তীতে খন্দকার তাজউদ্দিন আহমেদ যা গ্রহণ করতে বাধ্য হলেন, আবার স্বাধীনতা উত্তরকালের এই নৈরাজ্যের সমস্ত সমাধানের দায়িত্ব পড়ে গেল জেনারেল জিয়াউর রহমানের উপরে। সিপাহী জনতারা তাকে যখন তার ঘর থেকে বের করে আনলেন 7ই নভেম্বরে, তখন সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে এই জঞ্জাল দূর করে এক নতুন বাংলাদেশের স্বপ্নের যাত্রা শুরু হলো জেনারেল জিয়ার নেতৃত্বে। এবং সেই রাজনীতির ধারাবাহিকতাতে 1977 সনে রাষ্ট্রপতি নির্বাচন, 78 সনে রাষ্ট্রপতি নির্বাচন, 79 সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মগ্রহণ, এবং তার মধ্য দিয়েই এই সমস্ত ধরনের অস্পষ্ট
অমীমাংসিত বিকৃত ইতিহাসের সমস্ত অন্ধকার দিককে ম্লান করে দিয়ে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় দিয়ে সকল মানুষকে সাথে নিয়ে নতুন করে যাত্রা শুরু করা হলো এবং সেই যাত্রায় জড়িত থাকলেন আমাদের দেশের সকল নাগরিকরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, অপাহাড়ি, বাঙালি, অবাঙালি, সমতল, বাঙালি, বাংলা ভাষা ব্যবহারকারী, অন্য ভাষা ব্যবহারকারী, কারোই তো আর কোনো ক্ষোভ থাকলো না। বাংলাদেশি জাতীয়তাবাদ সকলকে ঐক্যবদ্ধ করলো। বাকশাল যেই একদলীয় শাসনের কথা বলে তার বিপরীতে বহুদলীয় শাসন তৈরি হলো। বাঙালি জাতীয়তাবাদ যেই সংখ্যাগরিষ্ঠের শাসনের কথা বলে তার বিপরীতে বহু চিন্তা, বহু মত, বহু পরিচয়, বহু ভাষা, বহু সংস্কৃতির সংমিশ্রণ ঘটলো বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রবর্তনের মধ্য দিয়ে। বাংলাদেশি জাতীয়তাবাদের এই যে বহুত্ববাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের এই যে বৈচিত্র্য, বাংলাদেশি জাতীয়তাবাদের এই যে বহুমুখিতা, এই শক্তির কারণেই 70-এর আগের শেখ মুজিবের এত প্রভাব থাকা সত্ত্বেও বাংলাদেশের রাজনীতিতে বারবার তাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। অপরদিকে স্ফুলিঙ্গের মতো আমাদের দলের নেতারা আবির্ভাব ঘটেন, শহীদ জিয়াউর রহমান আবির্ভাব ঘটেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে, আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের মাতা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে 10 বছর যাবৎ রাজপথের সংগ্রাম করে আবার জনগণের ভোট নিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। আবার তার মধ্যে ষড়যন্ত্র, 111, নানান রকম চক্রান্ত, তারপরে আবার আমরা ভোটাধিকার ফেরত পাই এবং তারেক রহমানের নেতৃত্বে এখনো বাংলাদেশে আমরাই ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব বহন করছি। এক ঝলকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে কিন্তু এই পার্থক্যটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। আমরা যদি ধরি 72-এর 10ই জানুয়ারিতে শেখ মুজিবের আগমনের ফলে যে বিশাল জমায়েত ছিল, সেটি ছিল শেখ মুজিবের প্রতি একটি আশা, প্রত্যাশা এবং স্বপ্নের জমায়েত। জাতীয় ঐক্যবদ্ধ ছিল, একথা সত্য, কিন্তু তা ব্যর্থ করেছে সেই দিনকার শাসকরা এবং সে কারণেই তাদের আভ্যন্তরীণ কোন্দল 15 আগস্ট তৈরি করেছে। এই জমায়েতের বিপরীতে আমরা যদি ধরি শহীদ জিয়াউর রহমানের জানাজাকে, প্রমাণ হবে শহীদ জিয়াউর রহমানকে ঘিরে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল তা পূরণ না হওয়ার কারণেই শহীদ জিয়ার লাশকে ঘিরে একই ধরনের সমস্ত জনগণ এক হয়ে গেল। আবার যদি আমরা এর সঙ্গে তুলনা করি 2024-এর 5ই আগস্ট সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে কেন? শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। আবার যদি আমরা মনে করি 2025-এর 25শে ডিসেম্বর 300 ফিটে সারা বাংলাদেশ কেন ভেঙে পড়ল? তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, আবার তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখার জন্য। তার মাত্র 6 দিন পরে 31শে ডিসেম্বর আমরা যদি আবার দেখি সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে, কোটি কোটি মানুষ আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য, শ্রদ্ধার ভালোবাসা জানানোর জন্য। জনগণের এই 4টি জমায়েত কিন্তু প্রমাণ করে 72-এর 10ই জানুয়ারির জমায়েত, শহীদ জিয়ার জানাজা, তারেক রহমানের আগমন, বেগম খালেদা জিয়ার জানাজা, এই 4টি গণজমায়েতকে বিশ্লেষণ করলেই প্রমাণ হয় বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সবচেয়ে শক্তিশালী মতাদর্শ এবং যার মধ্যে লুকিয়ে আছে আমাদের সমস্ত